সরগরম ভোটের মাঠ, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগ আর প্রতিশ্রুতির মধ্য দিয়ে চলছে প্রচার প্রচারণা। এসব নিয়ে এটি নিউজের আয়োজন ফার্মফ্রেশের সৌজন্যে ভোটের রাজনীতি। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফ জামাল, আর আজকের আমাদের অতিথি হিসেবে এসেছেন বাসদের সহ সাধারণ সম্পাদক কমরেড রাজিকুজ্জামান রতন। রতন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা ভোটের যেই সার্বিক আবহ চলছে সেইগুলো নিয়ে আলোচনা করছি, বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করছি, বিভিন্ন প্রসঙ্গ যেগুলো সাম্প্রতিক হয়ে আসছে বা ভোটের জন্য যেগুলো জরুরি সেই বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছি। প্রথমে আপনাকে বলছি যে আপনি তো দেশের বিভিন্ন জায়গায় নিশ্চয়ই ঘুরেছেন, সার্বিকভাবে ভোটের যে পরিবেশ সেটা কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। বাংলাদেশের ভোটের রাজনীতির ইতিহাসটা কিন্তু খুব প্রাচীন নয়, কিন্তু ভোটের আগ্রহটা খুবই সর্বজনবিদিত। নির্বাচনটাকে কেউ কেউ কখনো বলছেন উৎসব, কেউ কেউ বলছেন নির্বাচনে একটা সার্বজনীনতা আছে। আমাদের দেশ, এই অঞ্চলটা হচ্ছে একটা উৎসবের দেশ। প্রত্যেকটা ধর্মমতের মানুষ দেখবেন তাদের কোনো না কোনো একটা উৎসব আছে। এর বাইরেও একটা সাধারণ কিছু উৎসব আছে আমাদের, যেমন বৈশাখ নিয়ে, পয়লা বৈশাখ নিয়ে উৎসব থাকে, পৌষ নিয়ে উৎসব থাকে। ফলে আমাদের এই দেশ হচ্ছে মেলার দেশ, আনন্দের দেশ, গানের দেশ, এবং আমাদের এই দেশ সব মিলিয়ে হচ্ছে একটা সার্বজনীনতার দেশ। সবাই মিলে এক জায়গায় একত্রিত হওয়ার উৎসব তারা খুঁজে বের করে। নির্বাচনটাকে অনেকটা সেই রকম বানিয়ে ফেলা হয়েছিল, যে কারণে নির্বাচনের সময় একটা সরগরম পরিস্থিতি তৈরি হতো। অনেকটা মনে হয় যে মেলা মেলা ভাব, সবাই যাচ্ছেন সবার বাড়িতে, তার প্রার্থীর কথা নিয়ে যাচ্ছেন, প্রার্থীর বক্তব্য নিয়ে যাচ্ছেন। এটাই ছিল আমাদের এখানে প্রত্যাশিত। কিন্তু বিগত কিছুদিন ধরে নির্বাচনটাকে যেভাবে কর্তৃত্বের অধীন করা হয়েছে, সেই কর্তৃত্ব হচ্ছে টাকার কর্তৃত্ব, পেশি শক্তির কর্তৃত্ব, প্রশাসনের কর্তৃত্ব, এবং সবচেয়ে বড় কথা এক ধরনের বিধিনিষেধের কর্তৃত্ব, এটা করতে পারবা না, ওটা করতে পারবা না। ফলে সব মিলিয়ে এটা একটা নিয়ন্ত্রিত উৎসবে রূপান্তরিত হয়েছে। এখন এবারের নির্বাচনটা বহু প্রত্যাশিত, কিন্তু প্রত্যাশা অনুযায়ী সেই উদ্দীপনাটা লক্ষ্য করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? দুটো কারণে। প্রত্যাশা ছিল যে গত তিনটা নির্বাচন, 14, 18 এবং 24, এই নির্বাচন নিয়ে নানা বিতর্ক থাকা এবং মানুষের ভোট দিতে না পারার আক্ষেপ বলি, অথবা নির্বাচনকে নিয়ে নানা ধরনের প্রতিবাদ থাকার কারণে আশা করেছিল অভ্যুত্থানের পরে একটা জমজমাট পরিবেশে নির্বাচন হবে, একটা খোলামেলা পরিবেশে নির্বাচন হবে। কিন্তু খুব চাপা একটা আতঙ্ক কিন্তু বিরাজ করছে জনগণের মধ্যে। সে আতঙ্কটা কিসের? তিনটা বিষয় থেকে আমাদের মনে হচ্ছে একটা আতঙ্ক। একটা হচ্ছে, যে কথাটা বলবো, কথা বলার পরে আমার নিরাপত্তা বিঘ্নিত হবে কি? কারণ সাম্প্রতিক 1 বছর 1.5 বছরে কিছু ঘটনা ঘটেছে, মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক তৈরি হয়েছে। 2 নম্বর, কাউকে কি বিশ্বাস করতে পারছি? আজকে যাকে যে দলের প্রার্থী মনে করছে, তিনি কি আসলে সেই দলের প্রার্থী? মানে আমাদের রাজনীতিতে এক ধরনের লুকিয়ে থাকা অথবা নিজেদের চিন্তাটাকে গোপন রেখে আর একটা কথা প্রকাশ করার যে সংস্কৃতি তৈরি হয়েছে, অপসংস্কৃতির তার একটা প্রভাব। তৃতীয়ত হচ্ছে যে টাকা এবং পেশি শক্তির কাছে আবারও মনে হয় নির্বাচনটা কোনো না কোনোভাবে জিম্মি হয়ে পড়ছে। আর সবচেয়ে শেষে যেটা ভরসা ছিল, মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন, এই তিনটাকেই তো ট্যাকেল করতেন আমাদের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনও ঘন ঘন তার মত পাল্টাচ্ছেন, তারা কখনো তার আগের মতের উপর স্থির থাকতে পারছেন না, এবং সেক্ষেত্রে জনগণকে এই ভরসাটা এখনও খুব ভালো মতো দিতে পারেননি যে কেউ যদি নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে, আমরা কিন্তু আমাদের আইনগত ব্যবস্থাটা নেবই, এই কথাটা বলতে পারছেন না। ফলে মানুষ মনে করছে আগে কোনো কথা বলে পরে কোনো বিপদ হবে না তো, সেই ভয়ে মনের কথাটা বোধহয় মনেই চাপা রাখছেন। বাইরে এই জন্য আমরা দেখছি প্রচার হচ্ছে এবং নানা ধরনের অভিযোগ এবং পাল্টা অভিযোগটা শুরু হয়েছে। সবচেয়ে বড় বিষয়টা হয়েছে, আমরা যে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তাদের ইস্তেহার বলেন, ঘোষণা বলেন, মানুষ এটা একটু শোনে, বিচার করে, কখনো বিশ্বাস করে, কখনো অবিশ্বাস করে, ঠিক। কিন্তু এইবার যাচাই বাছাই করার চাইতে অভিযোগ পাল্টা অভিযোগটাই বেশি হয়েছে। যেমন ধরুন, আপনি একটা দল একটা প্রতিশ্রুতি জানালেন জনগণের কাছে, আমি সাথে সাথে বলা শুরু করলাম আপনার এটা ভুয়া। তাহলে কি দাঁড়ালো? আমার তো বলা উচিত ছিল যে আপনি যে প্রতিশ্রুতিটা দিয়েছেন সেটা পালন করার ক্ষেত্রে এইভাবে কি পালন করা যাবে? এটা হলো আমাদের ইহজাগতিক প্রতিশ্রুতি। কেউ কেউ আবার পরলৌকিক প্রতিশ্রুতিও দিচ্ছেন, যে এখানে নির্বাচনে ভোট দিলে পরলোকে স্বর্গে যাওয়া যাবে, ভেস্তে যাওয়া যাবে। এটা হয়তো মানে বিভিন্ন দলগুলোর নিজস্ব কৌশল। হ্যাঁ, এই কৌশল কোন ধরনের ভোটার আকৃষ্ট করতে চাচ্ছে সেটা হয়তো একটা বিষয়। এতে করে ভয়টা হচ্ছে কি জানেন, যখন কেউ বলছে যে
আপনি আমাকে ভোট দিলে আপনি ভেস্তে যাবেন, আমি যদি সেটা বিরোধিতা করি সেটা আবার ধর্মবিরোধিতা হয়ে যাবে কি না, এই একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। দুই, আবার ধরুন যদি ইহজাগতিক এটা হয় যে আপনাদেরকে এই সুবিধা দেয়া হবে, যদি সেটার আমি বিরোধিতা করি তাহলে আবার যদি তারা জিতে গিয়ে আবার আমাকে না দেয়, ফলে যখনই প্রতিশ্রুতির সঙ্গে লোভ যুক্ত হয়ে যায়, প্রতিশ্রুতির সঙ্গে লাভ যুক্ত হয়ে যায়, তখন নির্বাচনের মূল যে উদ্দেশ্য, তার যে মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, সেটা মার খায়। যে কারণে আমরা বলেছিলাম, আমাদের বাসদের পক্ষ থেকে বারবার বলেছিলাম, নির্বাচনকে কেন্দ্র করে কোনো অর্থনৈতিক প্রতিশ্রুতি দেওয়া যাবে না। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা এটা বলবেন, তারা নির্বাচিত হলে তারা যতদিন পর্যন্ত সংসদ সদস্য থাকবেন ততদিন পর্যন্ত তারা কোনো ব্যবসা, তারা কোনো আর্থিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, কারণ তাদের আর্থিক সমস্ত কিছু দায় দায়িত্ব তো রাষ্ট্র নিচ্ছে, যেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কখনো না হয়। সেই ধরনের কোনো প্রতিশ্রুতি তো আমরা কোনো দলের প্রার্থীর পক্ষ থেকে শুনতে পাইনি। বরঞ্চ তারা এমন কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন তাতে করে কখনো কারোর মধ্যে লোভ জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, কারোর মধ্যে ভয় জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। লোভ হচ্ছে যেটা হলে এটা পাবো, আর ভয় হচ্ছে যদি জিতে যায় তারপরে যদি আমি না পাই। তাহলে এই যে মানুষ কিন্তু যাচাই করতে পারলো না আমাদের কৃষি নীতিটা কেমন হবে, আমাদের শিল্প নীতিটা কেমন হবে, বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে কী পদক্ষেপটা নেবেন, আমাদের নারীদের মর্যাদাপূর্ণ বিকাশটা কেমন করে হতে পারে, আমাদের শিশুদের জীবনটা কেমন করে আরও উন্নত এবং আনন্দময় হতে পারে, আমাদের 1.5 কোটির মতো বুড়ো মানুষ আছে, বৃদ্ধ মানুষ, তাদের নিরাপত্তার কথাটা কে ভাববে? মানুষের মধ্যে নানা ধরনের সংশয় কাজ করছে। তাহলে সার্বিকভাবে ভোট নিয়ে, অর্থাৎ 12 ফেব্রুয়ারি যে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সার্বিকভাবে এই ভোট আয়োজন নিয়ে কি এখনো মানুষের মধ্যে সংশয় দেখতে পান আপনি, বা আপনার মধ্যে কোনো সংশয় আছে কি কোনো ধরনের? সাধারণ মানুষ কিন্তু ভোট আয়োজন নিয়ে অত বেশি ভাবছে না। সাধারণ মানুষ মনে করছে 12 তারিখে ভোট হবেই এবং ভোটটা হওয়া উচিত। ভোটটা না হলেই বরঞ্চ ক্ষতি হবে, দেশের একটা অরাজকতা তৈরি হবে, এটা সবাই মনে করে। সে কারণে ভোটটা হবেই। যারা ভোট হবে কি হবে না সেটা হচ্ছে একটা, বলবো যে একটা পরিকল্পিত ম্যানিপুলেশন করার একটা চেষ্টা হয়, যে ভোট হয়তো হচ্ছে না, ভোট হয়তো হবে না, ভোটকে আদৌ হবে, আর ভোট যদি হয়ও তাহলেও কি হবে, এই ধরনের এগুলো হচ্ছে আমরা মনে করবো যে খুবই পরিকল্পিত প্রচারণার একটা অংশ। কিন্তু সাধারণ মানুষ মনে করে ভোট একটা হবে, ভোট দেওয়া উচিত, এবং ভোট দিয়ে তারা পরবর্তী যারা নির্বাচিত হবেন তারা রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু একটা জিনিস খুবই আশ্চর্যের ব্যাপার, এই ভোটে তো দুটো অংশ, একটা হচ্ছে পার্লামেন্ট ইলেকশন, আরটা হচ্ছে গণভোট। গণভোটের ব্যাপারে আমি যত জায়গায় ঘুরেছি, সাধারণ মানুষের মধ্যে গণভোট নিয়ে আসলে কোনো আলোচনাই আমরা দেখি নাই। যে ভোটটা গণমানুষের ভোট হওয়ার কথা ছিল, গণমানুষ যেন সেই জায়গাটা খুবই নির্লিপ্ত, বরঞ্চ গণমানুষ অনেক বেশি ভাবছেন যে কে এবার নির্বাচনে জিতবে সেটা নিয়ে। নির্বাচন নিয়ে আসলে গণভোটের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টা আমরা একটা বিরতির পর একটু বিস্তারিত আলোচনা করব। দর্শক, ভোটের রাজনীতির এই আয়োজনে আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরব, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবার শুরু করছি আমাদের এই আয়োজন ভোটের রাজনীতিতে। আমাদের সঙ্গে রয়েছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন ভাই। রতন ভাই, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে গণভোটের প্রসঙ্গটি এসেছিল। গণভোটই দুটি পক্ষ, হা এবং না। সরকার হায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং যেই দলগুলো এবার নির্বাচনে অংশ নিচ্ছে তাদের সবগুলো দলই হায়ের পক্ষেই চালাচ্ছে। শুধু আমরা জাতীয় পার্টিকেই দেখেছি যে তারা সরাসরি নায়ের পক্ষে কথা বলছে। তো হা এবং নায়ের পক্ষে হায়ের পক্ষে যে সরকারের প্রচারণা এবং সরকারের উপদেষ্টার প্রচার চালাচ্ছেন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু প্রচার চালাচ্ছেন। কিন্তু সম্প্রতি আমরা জেনেছি যে নির্বাচন কমিশন জানিয়েছে যে গণভোটে হা কিংবা নায়ের পক্ষে কোনো প্রজাতন্ত্রের কর্মচারী প্রচারণা চালাতে পারবে না, এটা দণ্ডনীয়। এই বিষয়টা সরকার কি জানতো না আগে? ধন্যবাদ। একটা অদ্ভুত দেশে আমরা মাঝে মাঝে পরিস্থিতির সম্মুখীন হই। অদ্ভুত দেশ এবং পরিস্থিতিটাও নতুন ধরনের। অদ্ভুত দেশ বলবো এই রকমের। গত 54 বছরে আমরা নানা নির্বাচন দেখেছি না? আমরা দুটা গণভোটও দেখেছি, তো আমরা 3টা গণভোট দেখেছি। এগুলো থেকে কি কেন আমরা কোনো শিক্ষা নেই নাই? অদ্ভুত বললাম এই কারণে, আমাদের অতীতের অভিজ্ঞতাটা বর্তমানে তার প্রতিফলন ঘটে না। প্রত্যেকবারই আমরা মনে হয় নতুন করে শুরু করতে যাই। আর এবারের নির্বাচনের ক্ষেত্রেও খেয়াল করে দেখুন, রাষ্ট্রের দায়িত্ব কি? সর্বোচ্চ নিরপেক্ষতা রক্ষা করা। আমাদের নির্বাচন কমিশন একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, তারও দায়িত্ব সর্বোচ্চ নিরপেক্ষতা রক্ষা করা।
তা রাষ্ট্র তার নিরপেক্ষতাও চাই, নির্বাচন কমিশনের নিরপেক্ষতাও চাই। এই দুটো প্রতিষ্ঠান কি তাদের নিরপেক্ষতা বজায় রেখে সেই প্রশ্নটাই রাখতে পারছে আসছে, কিনা? সেই প্রশ্নটা রাষ্ট্র তাহলে কেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করবে? আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে আপত্তি জানালাম, আমাদের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে আপত্তি জানালাম, এটা হতে পারে না। সেই সময় আমরা দেখলাম যারা আমাদেরকে সংবিধান নিয়ে অনেক জ্ঞান ট্যান দেন, তারাও আবার আইন দেখিয়ে বলছেন যে এটা করলে বেআইনি কোনো কাজ হবে না। কিন্তু আমরা বললাম, যদি রাষ্ট্রই বলতে থাকে হ্যাঁ ভোট দেন, তাহলে না ভোটের বিধানটা ব্যালটে রাখার দরকার কি? মানুষ তো তাহলে মনেই করবে যে রাষ্ট্রই তো চাইছে হায়ের পক্ষে। তাহলে রাষ্ট্র যদি হাঁ বলে আর কেউ যদি না বলেন, তাহলে কি রাষ্ট্রবিরোধী হয়ে যাবেন তিনি? তাহলে রাষ্ট্র বলা উচিত আপনারা গণভোটে অংশগ্রহণ করুন এবং ছেড়ে দেওয়া উচিত জনগণের উপর। নাম তো দিয়েছি গণভোট, এটা তো দলীয় ভোটও না। দলগুলোও যে প্রচার চালাচ্ছে, দলগুলো তো বলা উচিত যে আপনাদের প্রতি আবেদন, আপনারা আপনার বিবেক খাটিয়ে হ্যাঁ অথবা না যেটা পারেন আপনারা ভোট দেবেন। কিন্তু দলগুলো যখন বলছেন তখন এটা আলটিমেটলি দলীয় ভোট হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন একটা জায়গায় তারা ভূমিকা পালন করেছেন শেষে হলেও, যে কোনো রাষ্ট্রীয় বা প্রজাতন্ত্রের কর্মচারী তারা হ্যাঁ ভোটের পক্ষে বা না ভোটের পক্ষে তারা প্রচার চালাতে কোনো পক্ষে যেতে পারবেন না। তারা শুধু এইটুকু বলতে পারবেন যে আপনারা গণভোটটা জনগণের ভোট, এটাতে অংশগ্রহণ করুন। এই জায়গাটা আমার মনে হয় নির্বাচন কমিশন আর একটু আগে ইন্টারভেন করা উচিত ছিল, আর একটু আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এক নাম্বার দুই হচ্ছে হ্যাঁ ভোট না ভোট, এই প্রশ্নটা আমরা আমাদের দিক থেকে বারবার বলেছিলাম, একটা অপ্রয়োজনীয় জিনিসকে প্রয়োজনীয় করে তোলা হয়েছে এবং এত সহজ উত্তরটাকে জটিল প্রশ্নের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। উত্তরটা সহজ, হ্যাঁ বলুন অথবা না বলুন, কিন্তু প্রশ্নটা খুবই জটিল। আমরা অনেক সময় ব্যঙ্গ করে বলতাম, এরকম যদি হয় কাউকে বলে, আচ্ছা আপনি কি এখনও আপনার স্ত্রীকে নির্যাতন করেন? হ্যাঁ অথবা না বলুন, কেমন হবে সেটা? তাহলে এখানে 48টা বিষয়ের উপর প্রশ্ন আছে, 4টা প্রশ্ন আছে, আপনি বলুন হ্যাঁ অথবা না। এর মধ্যে 48টার মধ্যে 30টাতে হয়তো আমি একমত হলাম, 18টাতে আমি একমত হতে পারলাম না। আমি কোথায় যাব? কি করব আমি? অথবা আমি যদি না বলি, তাহলে আমি যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেটা কি তাহলে অস্বীকার করব? তাহলে মানুষকে কীরকম একটা অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলে দিলেন দিয়ে, এটা কি তাহলে কোনো সরল সহজ উত্তর হলো? আমরা তো চেয়েছিলাম একটা সহজ উত্তর, গণমানুষের উত্তর, গণভোট, গণমানুষের আকাঙ্ক্ষার একটা বাস্তবায়ন সহজবোধ্য হতে পারত। এবং প্রশ্ন, তার মানে এই প্রশ্ন করার মধ্যেই অন্য উদ্দেশ্য লুকিয়ে আছে। প্রশ্নটা যদি হতো আপনি গণ অভ্যুত্থানের সমর্থন করেন, গণ অভ্যুত্থানের পরে যে সরকার তার কর্মকাণ্ড কি সমর্থন করেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে সেটাকেই আপনি সমর্থন করেন, আপনি কি চান যে দেশে আর কোনোভাবেই যেন ফ্যাসিবাদী কোনো শাসন আসতে না পারে? এখানেও 4টা প্রশ্ন হতে পারতো। এবার এই 4টা প্রশ্নে কিন্তু হ্যাঁ দিতে পারতাম, তাহলে মানুষের একটা ম্যান্ডেট ছিল আর কখনো যেন ফ্যাসিবাদী কোনো শাসন না হয়। কিন্তু এমনভাবে প্রশ্ন করা হলো যে প্রশ্নটাই ইন্ডিকেট করে যে আপনার উত্তরটাকে আমি জটিল করে তুলব। এক নাম্বার দুই, আমরা একটা হিসেব করে বলেছিলাম আমাদের 42,000-এর মতো আমাদের ভোট কেন্দ্র আছে, ভোট কক্ষ আছে 2,07,000-এর মতো, প্রতি কক্ষে ভোটারের সংখ্যা প্রায় 550-র মতো। ধরুন আমরা 60-65% ভোটও যদি পড়ে, তাহলে ধরুন 500 জন ভোট দেবে। প্রত্যেকে যদি এটা পড়ে ভোটটা দিতে চায়, তাহলে 500 জন মানে 1000 মিনিট। 1000 মিনিট মানে কত হয়? 1000 মিনিট প্রায় ধরুন 15 ঘন্টা। ভোট কতক্ষণ চলবে? এবার কিন্তু আসলে কমিশনের পক্ষ থেকেও বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবার ভোট কাউন্টিংয়ে দেরি হবে। আমরা সাধারণত যেটা দেখি যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ভোটের ফলাফল দিতে দিতে ভোররাত হয়ে যায়, এইবার সেটা কোথায় গিয়ে ঠেকবে? আচ্ছা, কাউন্টিংয়ে দেরি হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার নয়। অস্বাভাবিক ব্যাপার হবে এইটা ভোট দেওয়ার সময়। আমি ভোট দেওয়ার সময় কিন্তু 8 ঘন্টা, এটা বাড়িয়ে যদি 1 ঘন্টা বাড়ানো যায়, 9 ঘন্টা, 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত করা হয়েছে, 1 ঘন্টা বাড়ানো হলো। কিন্তু 1 ঘন্টায় কি এটা কভার করবে? তার মানে আমি আগে থেকে মানসিকভাবে ঠিক হয়ে আছি, ওখানে কি লেখা আছে আমার দেখার দরকার নাই, আমার বোঝার দরকার নাই, আমি হয় হায় ভোট দেবো না হয় নাই ভোট দেবো। তার মানে এটাও কি তাহলে গণসম্মতি হলো? নাকি আমার অনেক সময় হয় না যে আমার আকাঙ্ক্ষা অনুযায়ী আপনার সম্মতি আমি আদায় করতে চাই, সম্মতি উৎপাদন করা, এটা কি জনগণের সত্যিকারের গণতান্ত্রিক পদ্ধতি হলো নাকি সম্মতি উৎপাদন করা হলো? ফলে মনে করবে এই গণভোট একটা হবে, কিন্তু গণভোটটা বিতর্ক থেকেই যাবে। গণভোটে হা বিজয়ী হলেও যেমন সংকট থাকবে, না বিজয়ী হলেও সংকট থাকবে। সবচেয়ে বড় কথা, যেহেতু পার্লামেন্ট নির্বাচনটা হচ্ছে, পার্লামেন্ট সদস্যরাই ঠিক করবেন আমাদের সংবিধানে কি কি সংশোধনী আসতে পারে, ফলে শেষ পর্যন্ত এই গণভোটটা অপ্রয়োজনীয় হয়ে যাবে। আপনার শেষ আরেকটা প্রসঙ্গ আপনাকে ছোট্ট করে এটা জানতে চাবো আপনার কাছে, সেটা হচ্ছে যে এবার তো জোটভুক্ত হয়ে নির্বাচন করলেও জোটের সঙ্গী যে দলগুলোকে সবাইকে আসলে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হচ্ছে।
জোটের বড় দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ নেই। সেই ক্ষেত্রে ছোট দলগুলো যারা বড় জোটের সঙ্গী হয়ে নির্বাচন করছে তাদের জন্য কতটুকু সহজ হবে এবার নির্বাচনী বৈতরণী পার হওয়া? খুবই জটিল হবে, কারণ আমাদের কারণ দেশে বিদ্রোহী প্রার্থী সব জায়গায় আছে। আমাদের এবং দেশে বড় জোটও যদি বলি, বিএনপিতে কমপক্ষে 80 জন বিদ্রোহী আছে এবং 40 জনের বেশি যারা খুব শক্ত ক্যান্ডিডেট। ছোট্ট করে যদি বলেন। আমাদের দেশে নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু প্রতীক। ফলে প্রতীক নির্ভরতার এই জায়গা থেকে আমরা কিন্তু খুব বেশি জনগণকে মুক্ত করতে পারি নাই। সে কারণে প্রতীকের একটা গুরুত্ব আছে। আবার প্রত্যেকটা দলের একটা স্বাতন্ত্র্য আছে। গণতান্ত্রিক প্র্যাকটিসটা যদি চলতো যে ঠিক আছে আমরা 5টা দল মিলে নির্বাচন করছি, এবার আপনার দল এই আসনে নির্বাচন করছে আপনার প্রতীক নিয়ে, আগামীবার আমরা করলে আমার প্রতীক নিয়ে করব, মানুষ জানবে রাজনৈতিক বিষয়টা এবং নির্বাচনে ভোট দেবে সেই অনুযায়ী। সেটা যেহেতু আমাদের এখানে চর্চাটা হয় নাই, সে কারণে প্রতীক নির্ভরতাটা থেকেই গেল। এবং এই প্রতীক নির্ভরতার কারণে কিছু জটিলতা থেকে গেল, যে যারা জোটভুক্ত হলেন বড় দলের সঙ্গে, যেহেতু প্রতীকটা ছোট দলের প্রতীক, ছোট দল না বলি তাদের সদস্য কম, তাদের বা প্রতীকটা অতটা পরিচিত নয়, তাহলে যে দলের সদস্য বেশি তারা যে প্রতীক দেখে অভ্যস্ত, তারা আর একটা প্রতীকে ভোট দিতে গিয়ে একটু ইতস্তত করতে পারেন, একটু কখনো কখনো বিক্ষুব্ধও হতে পারেন। ফলে এই জটিলতাটা থেকেই গেল। এই জটিলতাটা নিয়ে এবার নির্বাচনটা হোক, কিন্তু আমার মনে হয় এটা ভবিষ্যতের জন্য ঠিক করা দরকার যে প্রত্যেক দলই যেন তার স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচন করে এবং এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে থাকুক। কর্মীরাও তখন গণতান্ত্রিক সংস্কৃতি দ্বারা পরিচালিত হবে, যে আমরা যখন জোট করব, জোট করা মানে আমার অঙ্গীভূত হয়ে যাওয়া নয়, জোট মানে দুই দলেরই স্বাতন্ত্র্য বজায় রেখে। আমরা আশা করি আসলে ভবিষ্যতে প্রতিটা দল তাদের স্বাতন্ত্র্য বজায় রেখেই এগিয়ে যাবে। রতন ভাই, আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে, আমরা আজকের মতো এখানে শেষ করব। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ফার্ম ফ্রেশের সৌজন্যে ভোটের আয়োজন অনুষ্ঠানের আজকে আমরা এখানেই শেষ করব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে এটাই বেস্ট, কারণ ফার্ম ফ্রেশ খাওয়া যায় যখন খুশি। ফার্ম ফ্রেশ UHT মিল্ক, যখন খুশি যেখানে খুশি।